সম্প্রতি ভারতীয় রেলওয়ে একটি খুব বড় পরিবর্তন নিয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যেভাবে অতিরিক্ত ভিড় দিনের পর দিন বেড়েই চলেছে এবং আপনার কাছে যদি রিজার্ভ কনফার্ম টিকিট থাকে তাহলে আপনি আপনার সিটে গিয়ে বসতে পারবেন না। দেখবেন যে অন্য কেউ আপনার সিটে গিয়ে বসে আছে, অর্থাৎ আপনার কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও আপনি আপনার সিটে গিয়ে বসতে পারবেন না। মানে হচ্ছে বগির মধ্যে এত মানুষ জমা হয়ে যায় যে যদি আপনি আপনার সিট থেকে টয়লেট পর্যন্ত যান সেটাও খুব কঠিন হয়ে পড়ে। এখন বর্তমান সময়ে আমরা কি করি, যদি কোনো সময় ট্রেনে ট্রাভেল করি তাহলে আমরা সরাসরি আইআরসিটিসি অ্যাপ থেকে টিকিট বুক করি, কিন্তু যারা প্ল্যাটফর্মে গিয়ে ফিজিক্যাল টিকিট কাটে তাদের যদি কনফার্ম না হয় সেই লোকটাও সেই রিজার্ভ বগির মধ্যে উঠে পড়ে এবং সে উঠে গিয়ে কোথাও না কোথাও সে অন্য একজনের সিটে বসার চেষ্টা করে। তার জন্য সরকার এখানে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। আপনি এখানে দ্য ইন্ডিয়া টুডে নিউজ দেখতে পারেন যে আইআরসিটিসি রুল চেঞ্জ, নো ট্রাভেল ফর ওয়েটিং লিস্ট প্যাসেঞ্জার ইন দিস কোচ। দিস মিনস হয় সেটা স্লিপার ক্লাস হোক বা থার্ড এসি টু এসি যে কোনো কোচ হোক না কেন, অর্থাৎ এই কোচগুলোর মধ্যে আপনি যদি এখন ওয়েটিং লিস্টে থাকেন তাহলে এবার থেকে আপনি আর যাত্রা করতে পারবেন না। এবং আপনাকে যদি যাত্রা করতে হয় তাহলে আপনি কোন কোচের মধ্যে উঠতে পারবেন এবং এখানে কি কি নিয়মে পরিবর্তন করা হয়েছে এই সব কিছু ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান রেলওয়ে আইআরসিটিসির মাধ্যমে একটি বড় পলিসি পরিবর্তন করতে চলেছে। ফার্স্ট মে, অর্থাৎ ইতিমধ্যেই এটা চালু হয়ে গেছে। এখানে বলা হয়েছে যে যেসব যাত্রীদের ওয়েটিং লিস্টে টিকিট থাকবে অর্থাৎ কনফার্ম থাকবে না সেই ব্যক্তি কোনো রিজার্ভ কোচে উঠতে পারবে না। অর্থাৎ আপনার যদি টিকিট কনফার্ম না হয় তাহলে আপনি আর রিজার্ভ কোচে উঠতে পারবেন না। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ওভার ক্রাউডিং, সেফটি এইসব বিষয়ে গুরুত্ব দেওয়া। অর্থাৎ এখানে নতুন নিয়মে কি বলা হয়েছে, নিয়মটা হচ্ছে সাধারণত কি হয়, আপনি যদি অনলাইন টিকিট বুক করেন সেখানে টিকিট অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়, কিন্তু আপনার কাছে কোনো টিকিট থাকছে না তাহলে আপনি ট্রেনে চাপতে পারছেন না। কিন্তু যারা ফিজিক্যালি প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটে যদিও সেটা কনফার্ম না হয় অর্থাৎ সেটা যদি ওয়েটিং লিস্টে থেকে যায় তাহলে আপনি যদি থার্ড এসি টিকিট কেটে থাকেন তাহলে আপনার টিকিটটা কনফার্ম হলো আর না হলো আপনি গিয়ে সেই থার্ড এসিতে উঠে পড়েন, কিন্তু এখন থেকে আপনি আর থার্ড এসির মধ্যে উঠতে পারবেন না। মানে একদমই অনুমতি দেওয়া হচ্ছে না, সেটাকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়েছে। আর আপনাকে যদি উঠতেই হয় তাহলে আপনাকে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল কোচে ভ্রমণ করতে হবে, কিন্তু আপনি যদি জোরপূর্বক উঠে যান তাহলে আপনার উপর জরিমানা করা হবে, এমনকি আপনাকে শাস্তি পর্যন্ত দেওয়া হতে পারে। যদি আপনার টিকিট কনফার্ম না হয় আপনি যদি স্লিপার ক্লাসে উঠে যান তাহলে আপনি যে বোর্ডিং স্টেশন থেকে উঠবেন সেই বোর্ডিং স্টেশন থেকে পরবর্তী স্টেশন পর্যন্ত 250 টাকা প্লাস যেই ভাড়াটা থাকবে সেই ভাড়াটা যুক্ত করা হবে। এবং আপনি যদি এসি ক্লাসে উঠে যান তাহলে আপনি যে বোর্ডিং স্টেশন থেকে উঠবেন তার পরবর্তী স্টেশন পর্যন্ত ভাড়া প্লাস 440 টাকা জরিমানা অ্যাড করা হবে। এখানে আপনার মনে হতে পারে যে পরবর্তী স্টেশন কোনটা, পরবর্তী স্টেশন হচ্ছে আপনি যে স্টেশনে চাপবেন এবং নেক্সট যে স্টেশনে গিয়ে ট্রেনটা দাঁড়াবে সেটাই হচ্ছে তার পরবর্তী স্টেশন, কিন্তু আমরা গন্তব্যস্থল নয়। এখানে মূলত টিটিকে এক প্রকার ক্ষমতা দেওয়া হচ্ছে আপনাকে ফাইন করার জন্য, এমনকি আপনাকে টিটি স্টেশনে নামিয়ে দিতে পারে। এছাড়াও রেলওয়ে অ্যাক্ট অনুসারে আপনার উপর মামলা দায় করতে পারে। সো রিসেন্টলি এই সব পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখানে টিটিকে এক প্রকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে যে এই নিয়মটাকে কঠোরভাবে কার্যকর করতে হবে। এই নিয়মটাকে কার্যকর করার প্রধান উদ্দেশ্যটা কি, এখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে রেলওয়ে চায় যে সার্ভিস কোয়ালিটি উন্নত হোক এবং রেলওয়ে চায় যে যাদের একমাত্র কনফার্ম টিকিট আছে তারাই একমাত্র সেই কোচে উঠুক এবং তারা যে সুবিধার জন্য টাকাটা পে করেছে তারা সেই সুযোগটা উপভোগ করুক। পাশাপাশি হাইজিন এবং বসার আরামও যাতে বজায় থাকে এইসব বিষয় লক্ষ্য দেওয়া হয়েছে। যদি সেই বগির মধ্যে ওভার ক্রাউডিং থাকে তাহলে সেই যাত্রীর পরিচয় এবং দায়িত্ব নিশ্চিত করা যেতে পারে না, কিন্তু রেলওয়ে যদি সাকসেসফুলি এই নিয়মটাকে লাগু করতে পারে তাহলে যাত্রীদের নিরাপত্তা এবং যে কোনো ধরনের সমস্যা এইসব দায়িত্ব নির্ধারণ করা যায়। যদি একটি বগির মধ্যে 50 জনের ক্যাপাসিটি আছে সেই বগির মধ্যে যদি 150 জন উঠে পড়ে, যার টিকিট নেই সেও উঠে গেছে, এখানে কোথায় কাকে কি বলবেন? কোথাও না কোথাও এই বিষয়টিকে বিবেচনা করে এই ব্যবস্থাটাকে নেওয়া হয়েছে। তার জন্য আপনাকে এবার থেকে ট্রেনের পাশাপাশি বিকল্প পরিবহনের দিকে মনোযোগ দিতে হবে। এতদিন কি হতো, মানুষ বলতো যে জরুরি পরিস্থিতি আছে চলো ট্রেনের মধ্যে উঠে পড়ি, কিন্তু এখন থেকে আপনি যদি যান তাহলে আপনাকে জেনারেল বগির মধ্যে যেতে হবে বা আপনাকে অন্য কোনো ধরনের পরিবহন নিতে হবে। এখানে রেলওয়ে একটি বড় পরিবর্তন করেছে, যদি আপনি অনলাইন টিকিট করেন এবং অনলাইন টিকিটটা যদি কনফার্ম না হয় তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে আসে, কিন্তু কেউ যদি ফিজিক্যালি কোনো একটা কাউন্টারে গিয়ে টিকিট কাটে সেটা যদি কনফার্ম না হয় তাহলে আপনি যদি সেই টাকাটা পেতে চান তাহলে আপনাকে ম্যানুয়ালি সেই কাউন্টারে যেতে হবে, তবেই আপনি সেই টাকাটা পাবেন। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে ওয়েটিং লিস্টের ক্ষেত্রে। কিন্তু রেলওয়ের এই নিয়মটা নিয়ে একটি বড় সমালোচনা সৃষ্টি হয়েছে, কিন্তু সমালোচনাটা আগে হওয়ার কথা ছিল। কিরকম ধরনের সমালোচনা, ধরুন আমি কথা বলছি যে ওয়েটিং লিস্টে যাদের আছে তারা উঠতে হবে না, কিন্তু যাদের একবারেই কোনো টিকিট নাই তারা তো উঠেই পড়ে। সরকারের উচিত তাদেরকে প্রথমে আইডেন্টিফাই করা, এবং আমরা প্রায়ই দেখি যে কোনো একজন ব্যক্তি জেনারেল টিকিট থাকে সেও দেখি যে সে রিজার্ভ বগির মধ্যে উঠে পড়ে। এখনো পর্যন্ত সরকার সেই সব বিষয়গুলো কার্যকর করতে পারেনি যেগুলো আগে কার্যকর করা দরকার ছিল। কিন্তু এখানে বড় প্রশ্ন হচ্ছে যে আপনি দেখবেন যে গ্রামীণ অঞ্চলে যাত্রীরা প্রায়ই অফলাইন টিকিট বুক করে থাকে এখনো পর্যন্ত। তারা এই যে নিয়ম পরিবর্তন হয়েছে তারা এই নিয়মটা জানতে পারবে না, ফলে তাদের ট্রেন যাত্রার ক্ষেত্রে একটি বড় সমস্যা হতে পারে। এখন রেলওয়ে বলছে যে যদি টিকিট কনফার্ম না হয় তাহলে আপনাকে জেনারেল বগির মধ্যে যেতে হবে, কিন্তু বর্তমানে জেনারেল বগির কি অবস্থা সেটা আমরা সবাই জানি। একটা বগির মধ্যে সবাই একে অপরের মধ্যে চাপাচাপি করে থাকে,
সেখানে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা থাকে না। তাই কোনো একজন ব্যক্তি যদি দূরপাল্লা যাত্রা করে, সে কিভাবে একটি দূরপাল্লা ট্রেনের মধ্যে জেনারেল বগির মধ্যে যাতায়াত করতে পারবে? এমনকি অনেক সময় এমার্জেন্সি হয়ে যায়, সেসব ক্ষেত্রে সরকারকে নজর দেওয়া একটু দরকার আছে। এখানে সরকারের উচিত যে যদি এই নিয়মটা কার্যকর করতে চায়, তাহলে জেনারেল বগির সংখ্যা বাড়াতে হবে। কারণ আমরা দেখেছি যে দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রে আনরিজার্ভ বগি 2 থেকে 3টে থাকে। এখন থেকে সরকারের উচিত এই আনরিজার্ভ বগির সংখ্যা বাড়ানো, কারণ যারা রিজার্ভ করতে পারবে না তারা যাতে স্বচ্ছন্দে যাত্রা করতে পারে। যাই হোক, এই নিয়মটা ফার্স্ট মে থেকে পরিবর্তন আনা হয়েছে, কিন্তু যেগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে, আগে আপনি যে কোনো টিকিট বুক করার সময় 120 দিন আগে অর্থাৎ 3 মাস আগে থেকে টিকিট বুক করে রাখতে পারতেন, কিন্তু এখন থেকে আপনি 60 দিন আগে টিকিট বুক করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে তৎকাল টিকিটের ক্ষেত্রে আপনি যদি আইআরসিটিসি থেকে টিকিট বুক করেন, তাহলে আপনাকে প্রত্যেকটা টিকিট কাটার সময় ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এটা বাধ্যতামূলক করা হয়েছে, কারণ হচ্ছে এখন কি হয়, আমরা সাধারণত আইআরসিটিসি থেকে লগ ইন করি এবং সেখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে টিকিট বুক করতে পারি, কিন্তু এখন থেকে প্রত্যেকবার ওটিপি ভেরিফিকেশন দিতে হবে। এতদিন যেহেতু এজেন্টরা মোবাইল নাম্বারে লগ ইন করতো এবং ওটিপি লাগতো না, তারা এক নিমেষের মধ্যে সব টিকিট বুক করে নিত, কিন্তু এখন থেকে প্রত্যেকটি টিকিট কাটার সময় আপনাকে প্রত্যেকবার ওটিপি লাগবে, যার ফলে এজেন্টরা আর ফায়দাটা তুলতে পারবে না। যাতে এজেন্টরা এই মনোপলি না করতে পারে, তার জন্য এই নিয়মটা লাগু করা হয়েছে। আপনি জানেন যে তৎকাল টিকিট কাটার সময় এসি যদি আপনি কাটতে যান তাহলে সকাল 10টার সময়, এবং নন এসি যদি কাটতে যান তাহলে সকাল 11টা থেকে আপনাদের জন্য স্লট ওপেন হয়ে যায়। এবং আপনার যে পেমেন্ট ভেরিফিকেশন, সেই পেমেন্টটা 3 মিনিটের জায়গায় আপনাকে 5 মিনিট টাইম দেওয়া হয়েছে। এবং একজন ব্যক্তি অর্থাৎ একটি অ্যাকাউন্ট থেকে 4টি তৎকাল টিকিট কাটতে পারবে, তার বেশি টিকিট কাটতে পারবে না। তো এটাই হচ্ছে টোটাল মূল খবর। আমি আশা করবো যে ওয়েটিং লিস্টের ব্যক্তিরা যেমন আগে ট্রাভেল করতে পারতেন, যাতে এখনো তারা ট্রাভেল করতে পারে কোনো রকমের অসুবিধা ছাড়াই। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে আপনার কি মনে হয় সরকারকে আর কি কি ধরনের পরিবর্তন করা উচিত ছিল? কমেন্টে অবশ্যই লিখে জানান।